এডিসিতে এবার পরিবর্তন হবে না প্রত্যাবর্তন? প্রচারের প্রায় শেষ প্রান্তে এসে রাজনৈতিক দলগুলোর মরিয়া প্রয়াস দেখে একটা জিনিস তো বোঝা যায় যে ত্রিপুরার আসন্ন এডিসি নির্বাচন শুধু আরেকটি ভোট নয়, এটি রাজ্যের রাজনৈতিক ভবিষ্যতের এক গুরুত্বপূর্ণ মোড়। উন্নয়ন নাকি পরিচয়ের রাজনীতি, কোনটা এবার নির্ধারণ করবে ফলাফল? প্রশ্নটা সরল হলেও কিন্তু উত্তরটা কি এতটাই সহজ? সহজ সরল নৃগোষ্ঠীদের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে। গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি এটা কি বাস্তবসম্মত রাজনৈতিক লক্ষ্য, নাকি শুধুই আবেগকে কেন্দ্র করে গড়ে ওঠা এক নির্বাচনী ইস্যু? একদিকে শাসক শক্তির উন্নয়নের দাবি, অন্যদিকে আঞ্চলিক শক্তির স্বায়ত্তশাসনের প্রশ্ন। ভোটাররা কাকে বেশি গুরুত্ব দেবে? আর সবচেয়ে বড় কথা, জনজাতি ভোট ব্যাংকের ভিতরে কি সত্যি কোনো বড়সড় পরিবর্তন ঘটছে? এই নির্বাচনে কি জাতীয় রাজনীতির প্রভাব পড়বে, নাকি ত্রিপুরার মাটির ইস্যু শেষ কথা বলবে? আর হ্যাঁ, ভোটের আগে যত প্রতিশ্রুতি সেগুলোর কতটা বাস্তব আর কতটা রাজনৈতিক কৌশল? তবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে এই নির্বাচন কোন দিকে যাচ্ছে আর তার প্রভাব ত্রিপুরার আগামী রাজনীতিতে কতটা গভীর হতে পারে। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। উন্নয়ন না পরিচয়, প্রতিশ্রুতি না বাস্তবতা, আগামী 5 বছরের জন্য কার ওপর ভরসা রাখবে পাহাড়? এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমাদের সঙ্গে রয়েছেন দুজন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক। রয়েছেন শিক্ষাবিদ তথা সমাজকর্মী গৌতম মজুমদার এবং শিক্ষাবিদ তথা লেখক ননীগোপাল দেবনাথ। আপনাদের দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। গৌতম স্যার, এবারের যে এডিসি নির্বাচনের মূল ইস্যু কি দেখছেন? ত্রিপুরার এই নির্বাচনকে ঘিরে একদিকে মানে একাধিক স্তরের রাজনীতি তো কাজ করছে, আমরা সেটা দেখছি। একদিকে উন্নয়নের দাবি, অন্যদিকে পরিচয়ের প্রশ্ন। তো উন্নয়ন বনাম পরিচয়, ভোটাররা কোনটাকে বেশি গুরুত্ব দেবে বলে মনে করেন? রাজনীতি তো সবসময় পরিবর্তনশীল, আর দেশকাল যেভাবে যায় সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু পরিবর্তন হয়। ওই হিসাবে দেখতে গেলে এখন সারা ভারতবর্ষ, সারা ত্রিপুরা রাজ্য এবং সারা বিশ্বের যে পলিটিক্স চলছে, রাজনৈতিক অবস্থা চলছে, তাতে কিন্তু মূল বিষয় কিন্তু উন্নয়ন। আচ্ছা, এবার যেহেতু এখন টেকনোলজি চেঞ্জ হয়ে গেছে, আগের আজকে থেকে 40-50 বছর 60 বছর আগের যে পলিটিক্স ছিল, ধীরে ধীরে কিন্তু সেটাও কিন্তু আরেকটা লেভেলে ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছে। এবং বিশেষ করে জনগণ, গণতন্ত্রের গণদেবতা হলো জনগণ। ভোটাররা সেই জনগণ থেকেই এসে ভোট দিয়ে গণতন্ত্রটাকে সুপ্রতিষ্ঠিত করে। আচ্ছা, ওই হিসাবে আজকের দিনের জনগণ অনেক বেশি সেন্সিটিভ। বিশেষ করে বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার যেভাবে প্রচুর পরিমাণে প্রচার হচ্ছে, এতে করে মানুষ অনেক বেশি অ্যাওয়ার। এবং প্রত্যেকটা লোক আজকালকার সময়ে ইন্টারনেট, নেট এগুলো প্রতিনিয়ত ইউজ করছে, এবং তারা সারা বিশ্ব সম্বন্ধে কিন্তু একটা মোবাইল ফোনের মধ্যে সবকিছু পেয়ে যাচ্ছে, কোথায় কি ঘটছে। সুতরাং ওই হিসাবে দেখতে গেলে জনগণ এখন চাইছে এটা উন্নয়নমুখী ব্যবস্থা যেন ত্রিপুরা রাজ্য হয়। আর ত্রিপুরা রাজ্যের এডিসি যে ইলেকশনটা এসছে, এডিসির যে উপজাতি অংশের যে লোকগুলো আমাদের এই রাজ্যে রয়েছেন, ওনারাও কিন্তু আজকালকার সময় আমরা দেখি আগের তুলনায় অনেক বেশি অ্যাডভান্স, অনেক বেশি উন্নয়নমুখী, এবং কেউ কিন্তু অশান্তি চায় না। প্রত্যেকে চায় একটা শান্তি শৃঙ্খলার মাধ্যমে উন্নয়ন প্রক্রিয়াটা যত ধীরে ধীরে এগিয়ে চলে। বিশ্ব রাজনীতি বা ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপটে অর্থনৈতিক দিকগুলো এবং রাস্তাঘাট, জল, বিদ্যুৎ, যে সাধারণ যে ঘর বাড়ি, যেগুলো সাধারণ নিড, এই নিডগুলো হলো রাজনৈতিক প্রেক্ষাপটে যারা রাজ্যে খেলছেন বা রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে যারা কাজ করছেন, ওদের কাজ হলো ভোটে জিতে জনগণের সেবা করা এবং তাদের যে প্রাত্যহিক জীবনের যা কিছু প্রয়োজন সেগুলোকে পুরিয়ে দিলেই ওদের কাজ শেষ। তারপর জনগণ তার নিজের রাস্তায় নিজে এগিয়ে যাবে, কিভাবে নিজেকে উন্নত করা যায়, কিভাবে শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন দিকগুলো।
মোট পায়। কথা আপনি বলছেন তাহলে এবারের এডিসিতে মানে ভোটাররা উন্নয়নের ইস্যুকে উন্নয়নটাই সামনে রেখেই ভোট দান করবে। ওকে, আসবো আপনার কাছে আরো। ননি স্যার, এবারের এডিসি নির্বাচনে উন্নয়ন বনাম স্বায়ত্তশাসন মানে কোনটা বড় ইস্যু আপনি দেখছেন, আর এছাড়া অন্য কি ইস্যু দেখছেন? পাশাপাশি নির্বাচনের সময় যে উন্নয়নের প্রতিশ্রুতি যেমন থাকে তেমনি থাকে স্বায়ত্তশাসনের দাবিও আমরা দেখছি বা এখনো চলছে। এখন এডিসি এলাকার বাস্তব উন্নয়ন পরিস্থিতি আসলে কতটা সন্তোষজনক? শেষ পর্যন্ত ভোটাররা কোনটাকে বেশি মানে প্রাধান্য দেবেন, উন্নয়ন না স্বায়ত্তশাসন? ত্রিপুরা অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলটাই তো একটা স্বায়ত্তশাসন উপজাতিদের জন্য। এটা ভারতীয় সংবিধানের মধ্যেই বিষয়টা লিপিবদ্ধ আছে। ট্রাইবেলদের নিয়ে স্বায়ত্তশাসিত সংস্থা যেগুলো আছে ভারতবর্ষের বিভিন্ন স্টেটেই, পার্বত্য এলাকাতে বিশেষ করে যেখানে উপজাতি অংশের জনগণের সংখ্যা বেশি সেটা তারা দেখতে পারে, তো সেই লক্ষ্যেই এটা গঠন করা হয়েছে। তো সেই জন্য এখানে স্বায়ত্তশাসন নতুন করে পাওয়ার কিছু নাই। ক্ষমতার এই দিক সেদিক যে আমরা ক্ষমতা তাদেরকে কতটুকু তারা ভোগ করছে বা আরো কতটুকু এই স্বায়ত্তশাসিত সংস্থাকে কাছাকাছি, এটা আর একটু উঁচু স্তরে। তো পরিচয় বলতে এখানে যারা উপজাতি অংশের মানুষ আছে তাদের পরিচয় তো পরিচয় ঠিকই আছে, তাদের জন্যই তো এটা করা হয়েছে। এখন এই পরিচয়কে কেন্দ্র করে এখানে একটা জাতি বিদ্বেষ ছড়ানো হচ্ছে, পরিষ্কার কথা। আমার এখানে রাগঢাক দেখে কোনো কিছু দেখে লাভ নেই। পরিচয় বলতে পরিচয় এখানে আমাদের ত্রিপুরা রাজ্যের যদি ইতিহাসটা আমরা বিশ্লেষণ করি অথবা এই অঞ্চলের যদি আমরা ইতিহাস যদি আমরা লক্ষ্য করি কয়েকশো বছর বা কয়েক দশক ধরেও যদি আমরা বিশ্লেষণ করি, এখানে কিন্তু এরা যে প্রশ্নগুলি তুলছেন এখন তীব্রামথা বা এর আগে যে সমস্ত উপজাতি ভিত্তিক যে রাজনৈতিক দলগুলি ছিল তারা যে প্রশ্নগুলি তুলছেন এগুলি বিভিন্ন জায়গা থেকে ইনস্টিগেটেড হয়ে তারা এই সমস্ত প্রশ্নগুলি তুলেন বিভিন্ন সময়ে। মনে হচ্ছে যেন তাদের অধিকার এখানে খর্বিত হচ্ছে, তারা আরো কিছু চাইলে আরো কিছু পেতে পারতেন বা এরকম কিছু। তো বিষয়টা কিন্তু এরকম না, তাদের যথেষ্ট পরিমাণে রাজ্য সরকারের ক্ষেত্রে যেমন চাকরি বাকরি বিভিন্ন ক্ষেত্রে তাদের একটা মানে অধিকারে সেখানে সংরক্ষণের ব্যবস্থা আছে সাংবিধানিকভাবে। এডিসি এলাকাতেও তাদের মানে সংরক্ষণের ব্যবস্থাটা সাংবিধানিকভাবেই আরো এনশিওর করে দেওয়া হয়েছে। তো এখানে পরিচয় সত্তার যে প্রশ্নটা সেটা কিন্তু এখানে আসে না। এখানে উন্নয়নের প্রশ্নটা আসতে পারে যে আমাদের উন্নয়নটা আরেকটু কতটা ভালোভাবে হতে পারে, রাস্তাঘাট, তারপরে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য। তারা তো সরাসরি বলছে, বিভিন্ন রাজনৈতিক দল এবং তাদের নেতারা বলছে যে জাতীয় দল তাদের উন্নয়ন ঠিকভাবে করছে না বা অন্যান্য দল তাদের ঠিকভাবে করছে না, এবং একমাত্র যারা জনজাতিদের প্রতিনিধি হিসেবে তারা নিজেদের প্রমাণ করার চেষ্টা করছে। তো সেটাতে কতটা প্রভাবিত হচ্ছে ভোটাররা? না, ভোটাররা এখানে ইমোশন দিয়ে রাজনীতি হয় না, এটা প্রমাণিত হয়ে গেছে। আমি আরো একদিনও এখানে বলেছি যে এর আগেও টিউজেসের নেতৃত্বে ট্রাইবেল মানে এডিসিতে তারা ক্ষমতা দখল করেছিল, সেখানেও কিন্তু উপজাতিদের মঙ্গল কিছু করতে পারেনি। জাতিভিত্তিক হলে বা ধর্মভিত্তিক হলেই যে রাষ্ট্র মঙ্গলদায়ক হবে সেটা আমাদের সামনে পাকিস্তান, বাংলাদেশ এই সমস্ত রাষ্ট্রগুলি আছে। ঠিক এরকম এদের ক্ষেত্রেও জাতীয় দলের একটা পরিচিতি থাকে, একটা পলিসি থাকে, একটা সর্বভারতীয় একটা দৃষ্টিভঙ্গি থাকে। এখন এই আঞ্চলিক দলগুলি কি করে, তাদের নিজস্ব মুষ্টিম নিজের স্বার্থে কয়েকজনের ব্যক্তিগত স্বার্থে এখানে ইমোশনটাকে কাজে লাগিয়ে, যেটা ত্রিপুরা রাজ্য হচ্ছে এখন, এটাকে কাজে লাগিয়ে একটা বিচ্ছিন্নতাবাদী চিন্তা ভাবনা, ঠিক না থিঙ্কিং এসব হয়। এখন এই কথাটা এখন বলার কোনো অপেক্ষা রাখে না যে পরিচয় রাজনীতি আপনি বা পরিচিতির রাজনীতি যেটা বলছিলেন। এই তীব্রামথার নেতৃত্বে যদি এডিসিতে যদি ক্ষমতায় না আসতো, তারা যদি 5 বছর ক্ষমতায় না থাকতো, তাহলে প্রশ্নটা এখন আবার নতুন করে ক্ষমতায় যখন আসে তখন যে পরিস্থিতির সত্তাটাকে কাজে লাগিয়ে বা এখানকার যে জাতীয় দল বিজেপির সাথে তাদের যে অ্যালায়েন্স, সেই অ্যালায়েন্সটাকে কাজে লাগিয়ে তারা এটাকে তখন কাজে লাগিয়েছিল ক্ষমতায় আসার ক্ষেত্রে। কিন্তু 5 বছর তারা ক্ষমতায় থাকার পরে দেখা গেল কি, এই ত্রিপুরা রাজ্যের এডিসিতে আগে যে সমস্ত কাজকর্মগুলো হয়েছে, ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়েছে, যেটা মানে সুপার স্ট্রাকচার বিল্ডিং এর ক্ষেত্রে যেগুলো হয়েছে সেগুলোই তো তারা রক্ষা করতে পারেনি। এবং এরা কোনো ইনস্ট্যান্স দিতে পারবে না যে তারা নতুন একটা কিছু করেছে উপজাতিদের জন্য, পাহাড়ে যারা বসবাস করে তাদের জন্য একটা কিছু করেছে। এখানে বিষয়টা উপজাতিও না,
উপজাতি স্বশাসিত এলাকার ভিতরে এমনও অঞ্চল আছে যেখানে দেখা গেছে কি যে 30%-এর বেশি বা 40%-এর বেশি, কোথাও কোথাও 50%ও ক্রস করে যাচ্ছে অনুপজাতি অংশের মানুষ আছে। ঠিক আছে, তো তাদেরও তো উন্নয়নের প্রশ্ন আছে। ওই এলাকায় যদি ভালো রাস্তাঘাট হয়, ওই এলাকায় যদি ভালো স্কুল হয়, ওই এলাকায় যদি স্বাস্থ্য পরিষেবা যদি ভালো থাকে, তাহলে সেখানে তো ওই অংশের মানুষও সেখানে ভাগ পাবে। ব্যাপারটা এরকম না, কিন্তু এটার ভিতরে যারা আছে সেখানে শুধুমাত্র উপজাতি অংশের মানুষ যারা আছে তাদের উন্নতির জন্যই কাজটা হবে। বিষয়টা কিন্তু এই লক্ষ্যে না। ওই অঞ্চলটা পাহাড়ি অঞ্চল বলে সেখানে উন্নয়নের যদি কোনো বাধা বিপত্তি থাকে, স্থানীয় মানুষকে আরো বেশি অগ্রাধিকার দেওয়া, তাদেরকে কাজের ক্ষেত্রে নিজেদের ডিসিশন মানে বিল্ডিং এর ক্ষেত্রে আরো বেশি সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে কিন্তু এডিসি মানে এই বর্তমানটা হচ্ছে। কিন্তু আমি যেটা যদ্দূর জানি, এখানে আপনারা জানেন ত্রিপুরা রাজ্যের বিভিন্ন অংশ থেকে খুমলুং পার্কে মানুষ যেত, একসময় ঢল নামতো। এডিসি কর্তৃপক্ষ দুটো করেছে, ওরা ওই যে পেট্রোল পাম্প করেছে। এখন এডিসি কর্তৃপক্ষ পাহাড়ে গেস্ট হাউস করেছে, আগে যারা ছিল তারা করেছে। এগুলো করেছে কেন? সেখানে রেভিনিউটা যাতে আছে, সরকারি ফান্ডে যাতে আছে, সরকারি তত্ত্বাবধানে। এই এডিসি কর্তৃপক্ষ এসে এগুলোকে সবগুলোকে বেসরকারি কোম্পানির হাতে দিয়ে দিয়েছে, তুলে দিয়েছে। তাহলে যেই সম্পদটা সেখানে ছিল সেই সম্পদটা তারা রক্ষাই করতে পারলো না, রক্ষাই তো করতে পারলো না। সুতরাং জাতীয় দল গেলে পরে সেখানে কাজ হবে না, আঞ্চলিক দল গেলে কাজ হবে, এটা তো প্রমাণিত। জাতীয় দলের আন্ডারেই কাজ হয়, আঞ্চলিক দলের আন্ডারে কাজ হয় না, এটা বারবার প্রমাণিত হয়েছে। এবং উপজাতি অংশের মানুষ যেভাবে জাতি বিদ্বেষ ছড়ানো হয়েছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এটা খুব ভালো, উনি বুঝতে পেরেছেন ব্যাপারটা। তাদের যদিও তাদের অ্যালায়েন্স পার্টি তারা, কিন্তু যেভাবে জাতি বিদ্বেষ ছড়ানো হচ্ছে, উনি তো প্রকাশ্য জনসভায় কথাগুলি বলছেন কি ওনার উপলব্ধি থেকে বলছেন বা কার্যকারণ সম্পর্ক দেখেই তিনি বলছেন, শুধু হাওয়ার উপরে কিন্তু বলছেন না। তো সেই জন্য এদের কথা মতো যদি হতো, তাহলে যেভাবে সাম্প্রদায়িক বিষটা ছড়ানো হচ্ছে এতদিনে ত্রিপুরার যে দাঙ্গা লেগে যেত। ঠিক কি বলছে আঞ্চলিক দল তীব্রামথা, কি বলছে আইপিএফটি, কি বলছে এবং বিজেপি কি বলতে চাইছে, পাশাপাশি বিরোধীরা বামফ্রন্ট এবং কংগ্রেস কি বলছে, সেটাও আমরা অবশ্যই বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব। তাতে কতটা প্রভাবিত হচ্ছে এডিসির ভোটাররা সেটা গুরুত্বপূর্ণ। এখন প্রথম স্যার, এই যে রাজ্যের প্রধান দলগুলো নিজেদের মতো করে জনমত গঠনের চেষ্টা তো করছে না, এবং প্রচারের শেষ মুহূর্তে আমরা সেটাই দেখছি, মরিয়া প্রচেষ্টা চলছে এবং প্রতিটি দলই জয়ের দাবি করছে। সবাই 28-28 বলছে, অনেকেই 28-28 বলছে। এখন ভারতীয় জনতা পার্টি, তীব্রামথা এবং সিপিআইএম এই মুহূর্তে বাস্তবিক অর্থে কারা এগিয়ে আছে বলে আপনার মনে হয়, যেভাবে প্রচার চলছে এবং প্রচারের পাশাপাশি মানুষের জনসমর্থন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্নভাবে সব যদি আমরা পরীক্ষা নিরীক্ষা করি, সমীক্ষা করে কি দেখা যাচ্ছে, কারা এগিয়ে আছে বলে মনে করেন? ভোট রাজনীতিতে প্রত্যেকটা যে দল রয়েছে বা এডিসিতে যেসব দলগুলো কম্পিটিশন করছে, সেই প্রতিযোগিতার মধ্যে প্রত্যেকেই চায় আমরা যেন ক্ষমতায় যাই, আর কেউ বলবে না আমি ক্ষমতা যাতে না পাই। প্রত্যেকের মতো করে প্রচার করছে। এর মধ্যে আইপিএফটি, তীব্রামথা, সিপিএম, কংগ্রেস, বিজেপি সবাই এই ভোট ময়দানে কাজ করছে। এর মধ্যে আমরা দেখছি যেহেতু এটা সর্বভারতীয় দল ত্রিপুরা রাজ্যে রয়েছে এবং ত্রিপুরা সরকারও রয়েছে, সেই হিসাবে আমার যতটুকু জানা বা বিভিন্ন মিডিয়াতে যা আমরা খবরাখবর নিচ্ছি বা পাচ্ছি, প্রতিনিয়ত প্রিন্ট মিডিয়াতে পত্রপত্রিকায় যেগুলো উঠছে, প্রচারে মনে হচ্ছে এগিয়ে আছে অনেকটা বর্তমান রাজ্য সরকারের বিজেপি দলটা। এতে কোনো বিন্দুমাত্র কোনো নেই। আর দলের হয়ে বর্তমান মুখ্যমন্ত্রী যেভাবে প্রচার করছেন বা দলীয় যে মানে বিভিন্ন কর্মকর্তারা যেভাবে কাজ করছেন, এতে আমার কাছে মনে হচ্ছে বিজেপি অনেকটা এগিয়ে বর্তমান সরকার গঠনের জন্য। পাশাপাশি আপনি সরকারের গঠনের জন্য বিজেপি এগিয়ে আছে বলছেন, এখন রাজ্য প্রশাসনে রাজ্যের সরকারে আছে তীব্রামথা, বিজেপি এবং আইপিএফটি একসঙ্গে তারা অ্যালায়েন্সে রয়েছে। এখন এখানে রাজ্যে বন্ধুত্ব অথচ এডিসিতে বিরোধ, এবং সেখানে একে অপরের বিরুদ্ধে লড়াই করছে। 28টি আসনে বিজেপি লড়াই করছে, 28টি আসনে তীব্রামথা লড়াই করছে, 26টি আসনে আইপিএফটি লড়াই করছে। যারা এডিসির ভোটাররা, সহজ সরল এডিসির নিগোষ্ঠী ভোটাররা এই বিভাজনটাকে কিভাবে দেখছেন? এই জোট না হওয়ার ফলে তারা কতটা বিপত্তিতে আছে? আসলে 5 বছর এই জোটটা ছিল, আমরা দেখেছি, এবং বিগত বিভিন্ন সময় আমরা এই চ্যানেলেও, আপনাদের চ্যানেলেও অনেকবার এই প্রসঙ্গে নিয়ে কথা হয়েছিল।
ওদের মধ্যে যে বিভিন্ন রকমের মানে সামাজিক মাধ্যমগুলোতে বা বিভিন্ন প্রকাশ্য জনসভায় যেসব কথাগুলো বলেছে, তখনও বলেছিলাম যে সর্বভারতীয় একটা দল বিজেপি রয়েছে, বিজেপির সঙ্গে ছোট ছোট দলগুলো, আঞ্চলিক দলগুলো তার সঙ্গে থেকে মূল উদ্দেশ্য কি ছিল যে উপজাতি উন্নয়নের জন্য কাজ করা। মূল তো উদ্দেশ্য সবগুলো রাজনৈতিক দল, আমি প্রথমে বলেছি, মূল উদ্দেশ্য হলো মানুষদের উন্নয়নে। এই উন্নয়ন করতে গিয়ে নিজেদের কিছু কিছু উন্নয়ন প্রকল্প নিয়ে, যেমন মুখ্যমন্ত্রীর কথা একটু আগে দাদা বলছিলেন যে মুখ্যমন্ত্রী বারবার আগে থেকে বলছেন যে আমরা যে পরিমাণে টাকা দিই টাকাগুলো কোথায় যায়, কেন খরচা হয় না। তাহলে প্রপার ওয়েতে যারা দায়িত্বে রয়েছিলেন ওনারা হয়তো সঠিকভাবে কাজ করতে পারেননি। আর আঞ্চলিক দলগুলো এটা কিন্তু বাস্তব পরীক্ষিত যে সারা ভারতবর্ষেই কোথাও কোনো আঞ্চলিক দলগুলো কিন্তু লং পিরিয়ড টিকছে না, কারণ একটা ব্যক্তির নামের উপরে একটা আইডিওলজি কখনো চলে না। এটা রাজনৈতিক দল যেমন ভারতীয় জনতা পার্টি হোক, মার্ক্সবাদ হোক, কংগ্রেস হোক, যে দলগুলো প্রকৃতপক্ষে একটা সময় আমরা দেখেছি ওদের কোনো না কোনো একটা নির্দিষ্ট কর্মসূচি ছিল, একটা আইডিওলজি ছিল, একটা বিচারধারা নিয়ে ওরা এগিয়ে যাচ্ছে। এবার মাঝে মাঝে ওই বিচারধারাগুলো, মূল বিচারধারাগুলো থেকে ছিটকে কিছু কিছু ব্যক্তি তার নিজস্ব গতিতে হয়তো একটা সময়ের তাগিদে হয়তো হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে কিন্তু সেটা কখনো সাস্টেনেবল হয়নি। হয়তো 10 বছর 15 বছর তারপরে কিন্তু ব্যক্তি সত্তাটা চলে গেছে। তার মানে কি সেই স্বাধীন সত্তাটা ওই জায়গাতে থাকবে, ওই পার্টিগুলো থাকবে যাদের একটা নির্দিষ্ট কর্মসূচি আছে, উন্নয়নের জন্য কাজ করবে। আপনার মনে হয় এই মুহূর্তে প্রচারের গতি দেখে আপনার মনে হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে এগিয়ে আছে অনেকটা। আমি একটু রনি স্যারের কাছে যাবো। স্যার, আপনার কি মনে হয় এই বিষয়টাতে, এই যে মানে যা বলা হচ্ছে, প্রধান দাবিদার যারা এবার এডিসি দখলে, তার মধ্যে অবশ্যই মানে পরিবর্তন যদি হয় তাহলে বিজেপি কিংবা সিপিআইএম এর জমি আবার পুনর্দখলের একটা জল্পনা চলছে, জমি ফিরে পাচ্ছে এমন শোনা যাচ্ছে, এবং পাশাপাশি তিপ্রা যদি প্রত্যাবর্তন হয় তাহলে তিপ্রা কথা আসবে। আপনার কি মনে হয় প্রচার দেখে, সবকিছু দেখে কি মনে হচ্ছে কারা এগিয়ে আছে বলে মনে হয়? প্রচার তো দু ধরনের প্রচার আছে, একটা হচ্ছে বাহ্যিক প্রচার আর একটা হলো ইন্টারনাল প্রচার। এখন রুলিং পার্টি যারা থাকে সবসময় এদের বাহ্যিক প্রচারে তারা যতটা আপার হ্যান্ড পায়, যারা বিরোধিতাকে তারা সেটা পায় না। তীব্রমতা এডিসিতে পাওয়ারে আছে, তাদের যেমন একটা সুবিধা আছে, আবার বিজেপি রাজ্যের ক্ষমতায় আছে, তাদেরও একটা সুবিধা আছে। আচ্ছা, সিপিএম ক্ষমতায় নাই, তাদেরও তারা এখন সেভাবে প্রকাশ্যে কোন জনসভাগুলি করতে পারছে না। কিন্তু এখানে আরেকটা ইকুয়েশন আছে, যেহেতু একই অ্যালায়েন্সের সদস্য হিসেবে তীব্রমতা এবং বিজেপির মধ্যে যে এক ঘরে বসবাস করার যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু এখন বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন স্ট্র্যাটেজিক্যালি তীব্রমতাও রাজ্য সরকার থেকে মানে বেরোচ্ছে না, তারা বলছে তোমরা আমাদেরকে পারলে বের করে দাও। আবার বিজেপি বলছে তোমরা বেরিয়ে যাও, তারাও নিজে থেকে বেরোচ্ছে না, কারণ বেরিয়ে গেলে তাদের আবার একটা অস্তিত্বের সংকট, অন্য সমস্যা আছে। এখন সরকারি যে গাড়ি টাড়ি যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পাচ্ছে সেগুলো আবার পাবে না। তো এইটা কারণেই তারা কিন্তু প্রচার হচ্ছে। এখন আমার একটা প্রশ্ন হলো যে আদৌ যে ডেমোক্রেটিক প্রসেসটা কতটুকু থাকবে। এখন দেখা গেছে কি যারা বাইরের অন্য, বিজেপির কথাই আমি বলছি, বিজেপি শরিক দল হওয়া সত্ত্বেও বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে গেলে তীব্রমতার সাথে ক্ল্যাশ হচ্ছে, তারা এখানে বাধা বিপত্তি দিচ্ছে। এখানকার তাদের যে সুপ্রিমো আছে তীব্রমতার, উনি বলছেন আমরা পাহাড়ে ঢুকতে দেব না। এই কথাগুলি আগেও বলেছেন, এখনো কিন্তু যেখানে যেখানে তাদের শক্তি আছে সেখানে কিন্তু তারা এই কাজটা করে যাচ্ছেন। ঠিক এরকম সিপিআইএম বা বিরোধী বা বামপন্থী যারা আছে তারা গেলেও সেখানে বাধা দিচ্ছেন। এই যে শুনলাম কোথায় জানি একটা জিতেন চৌধুরীর জনসভা সেখানে করতে দেয়নি, কার জানি ভেঙে টেঙে সবকিছু শেষ করে দিচ্ছে। এটা তো ডেমোক্রেসির লক্ষণ না। আমার কথা হলো সুস্থ ভোটাধিকার সেখানে যাতে জনগণ ভোট দিতে পারে। আদৌ ভোটাধিকার শেষ পর্যন্ত কতটুকু থাকবে, মানে যার যেখানে যে ক্ষমতা আছে সে কি সেটা দখল করে নেবে? তো এটা তো গণতন্ত্রের পক্ষে গণতন্ত্র লক্ষণ না। না, সুষ্ঠু গণতন্ত্র যেন মানে সেই প্রক্রিয়া যেন না হয়, তাতে যারা বাধা দিচ্ছে যারা, তারা কি সত্যি ভোটারদের কাছে, ভোটারদের প্রভাবিত করছে? মানে এটা করে কি তারা ভোটারদের কাছে ভালো হচ্ছে না? এটা যখন রুলিং পার্টি হোক বা যে কোনো পার্টি হোক, দল হোক, যখন জোর জবরদস্তি করে ভোট কেন্দ্রে রিগিং, ফলস ভোট প্রদান, অথবা ভোট কেন্দ্রে যাতে ভোটাররা যেতে না পারে, বিরোধী দলকে মানে যাতে প্রচার করতে না পারে, মিছিল মিটিং করতে না পারে, সেখানে যাতে বাধা দেওয়ার ক্ষেত্রে তখন কখন করে যারা রুলিং থাকে, তারা তখন করে যখন তারা যে নিশ্চয়তা পাচ্ছে না আদৌ জনগণ আমার পক্ষে আছে কিনা, কিন্তু ক্ষমতাটা দখল করতে হবে। কিন্তু এখন পাহাড়ে যেটা আমি প্রচারের যেটা দেখতে পাচ্ছি আর কি, আমার যেটা অ্যাজাম্পশন, সেখানে বিজেপি তো একটা আফারেন্ট গেছে, কারণ ইতিমধ্যে প্রচুর তীব্রমতা এখন ভেঙে কিছু
যাচ্ছে বিজেপির দিকে আর কিছু যাচ্ছে সিপিএম এর দিকে। সিপিএম এর যারা এতদিন সাইলেন্ট ছিল তাদের একটা অংশ এখন আবার তাদের পুরনো সে ঘরে তারা ফিরে যাচ্ছে, বাইরে সেটা প্রকাশটা হয়তো কম। আমার যেটা ধারণা, মানুষ উন্নয়নের নিরিখেও যেটা দেখেছে, মানে লক্ষ্য করেছে আর কি, কোন জাতীয় দল যদি সেখানে না যায় তাহলে কিন্তু ত্রিপুরা রাজ্যের উন্নয়ন মানে এডিসির উন্নয়ন হবে না, এটা প্রমাণিত সত্য। আমি এটা নির্দ্বিধায় বলতে পারি, এটা প্রমাণিত সত্য। বিজেপি গেলে কিছু হলেও কাজ করবে, সিপিএম থাকলেও কাজ করবে, ওরা আগে কাজ করেছে মোটামুটি, কম করেনি। তো এখন ত্রিপুরামথার প্রতি আমার মনে হয় ট্রাইবেলদের একটা অংশ, মানে বিরাট অংশ আর কি, তারা এখন বুঝতে পারছে যে না, এটা এইভাবে চলে না। শুধুমাত্র ইমোশন দিয়ে জাতি পরিস্থিতির শব্দ বলে, ওই রোমান হরফের কথা বলে, এই কথা বলে, ওই কথা বলে রাজনীতি হলে উন্নয়ন হবে না। হ্যাঁ, এই কথাগুলো বলে রাজনীতি হলে উন্নয়ন হবে না, আপনি সেটাই বলছেন। না না, হবে না তো, এটা প্রমাণিত তো। 5 বছর ওরা করতে পারেনি তো। তাহলে আপনি বলছেন জনসমর্থন। জাতীয় দল হলো বিজেপি, ওদের যেই রাজ্য সরকারে আছে ক্ষমতায়, তাদের যেহেতু অ্যালায়েন্ট পার্টি, তারা ভদ্রতার খাতিরে হয়তো কথাগুলি তখন প্রকাশ্যে বলেনি, কিন্তু তারাও তো ভিতরে ভিতরে অনুভব করছে আসলে ভিতরে কিছুই কাজ হয়নি। যদিও রাজ্য সরকারের এখানে যথেষ্ট ভূমিকা ছিল যে এখানে কাজগুলি হচ্ছে না কেন কোয়েরি করা, হয়তো ইন্টারনালি তারা করেছে, প্রকাশ্যে বলতে পারে না। বিজেপি বলছে না না, এখন তো বলছে এডিসিতে পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে, এখন তো বলছেন, বলতে বাধ্য হচ্ছেন, কারণ উপায় নাই, বলতে বাধ্য হচ্ছেন তারা। আমি তো বললাম তারা আগে বিষয়গুলো হয়তো অনুভব করেছেন কিন্তু প্রকাশ্যে বলেননি, হয়তো জোটের স্বার্থে, কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছেন। 340টা না 42টা স্কুলে সিঙ্গেল টিচার চলে, একটাই কোন শিক্ষক নিয়োগ হয়েছে? রাজ্য সরকার কি বাধা দিয়েছে সেখানে যে তোমরা নিয়োগ করতে পারবে না? একটা কি জানি নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছিল, সেখানে পাহাড় প্রমাণ দুর্নীতি করে হয়েছে বলে সেখানে নিয়োগ প্রক্রিয়াটাই বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। এখন গৌতম স্যার, এই যে জোট না হওয়ার রাজনীতি কি এই নির্বাচনের ফল নির্ধারণে মানে একটা বড় ভূমিকা নিতে পারে? মানে অনেকে যেটা আশা করছিলেন যে ত্রিপুরামথা এবং বিজেপির মধ্যে যেহেতু, এবং সঙ্গে অবশ্যই আইপিএফটি আছে, রাজ্যে যেহেতু প্রশাসনে তারা 3জনই আছে শরিক দল, শাসক শরিক দল, সেখানে এডিসি তো এবার তাহলে জোট হতে পারে। এখন জোট না হওয়ার ফলে কি কিছু সংখ্যক ভোটার বিভ্রান্ত হবে বলে মনে করছে? এখানে মেইন ঘটনা হলো কি, এই যে জোট না হওয়া, কারণ গণতন্ত্রে আমি প্রথমে বললাম না, আমরা সবাই জানি যে গণতন্ত্রের মূল হলো, ভিত্তি হলো ভোটাররা বা জনগণ। জনগণ কি চাইছে তার মুডের উপরে কিন্তু সবকিছু তৈরি হচ্ছে। জনগণ চাইছে যে আমি একটা জাতীয় যে রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে, একমাত্র জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপটটাকে ধরে রাখলেই আমাদের এখানে মানে সঠিক উন্নয়ন হবে। পাশাপাশি আরেকটা জিনিস যেটা আমাদের একটু আগে কথা হচ্ছিল, যে বিভিন্ন রকমের দুর্নীতি, তারপরে এই যে মারামারি যেগুলো চলছে, হ্যাঁ সংঘাত, রাজনৈতিক সংঘাত যেগুলো হচ্ছে, 90% 95% কিন্তু জনগণ চায় না এইসব অশান্তি। তাহলে এই অশান্তিগুলো কেন হচ্ছে? ব্যক্তিগত লাভালাভের জন্যই কিন্তু কোনো কোনো এরিয়াতে এই অশান্তিগুলো তৈরি হচ্ছে। এই অশান্তিগুলো সাধারণ লোক মেনে নিচ্ছে না দেখেই সবাই ধীরে 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 একটা জাতীয় দলের কাছে চলে যাচ্ছে যে আমরা আমাদের উন্নয়ন চাই। ওই যেটা প্রথমে বলেছি, মানুষ চাইছে উন্নয়ন। তো মানুষ যদি উন্নয়ন চায়, উন্নয়ন কিভাবে হচ্ছে সেটা ওরা এখন অনেক বেশি স্মার্ট হয়ে গেছে সবকিছুতে। ওরা দেখছে আমার জাতীয় দলের সঙ্গে যদি আমরা থাকি, কারণ 5 বছর দেখেছে, তাহলে টাকা আসছে কোথা থেকে? দিল্লি থেকে আসছে। টাকা কার কাছে আসছে? রাজ্য সরকার সেগুলো ট্রান্সফার করছে এডিসি কে। এডিসি টাকাগুলো নিয়ে কি উন্নয়ন করছে? তাহলে বিভিন্ন সুযোগ সুবিধা থাকার পরেও আমরা দেখলাম কি শুধু নিজেদের ঘর গোছানোর ধান্দায় রয়েছে। নিজেদের পরিবারের লোককে একবার রাজ্যসভায় দাও, একবার লোকসভায় দাও, যখন যেখানে সুযোগ হচ্ছে কয়েকজন ব্যক্তিকে শুধু উন্নয়ন কিন্তু হচ্ছে শুধু কয়েকজন ব্যক্তিকে। হঠাৎ করে বলছে আমার এই বাংলাদেশের বিভিন্ন এরিয়াগুলো আমি এনে এখানে দেব, আমি গ্রেটার ত্রিপুরা বানাবো বলে আমি মানুষকে বলছি। আবার বলছে এরা বাংলাদেশি, ওদেরকে তাড়িয়ে দাও। আবার বলছে বাঙালিরা উদ্বাস্তু, ওদেরকে ওদের দেশে পাঠিয়ে দাও। তাহলে ওরা কে? ত্রিপুরা রাজ্য তো পুরো বাঙালিদের একটা, আগের থেকে আরো স্বাধীনতার আগের থেকে এখানে প্রচুর বাঙালি, এবং আমাদের রাজ পরিবারের সমস্ত বাঙালিরাই মন্ত্রী ছিলেন। এইভাবে আমাদের অলরেডি রাজমালাতে অনেক কিছু রয়েছে। আমরা এখন আর ওই কথায় গেলাম না। এই বিভাজনের রাজনীতিতে পাহাড়ের সহজ সরল নৃগোষ্ঠী মানুষ এই বিভাজনের রাজনীতিতে কতটা এখন ভরসা রাখতে পারে? এই যে যেহেতু সহজ সরল জনগণ চাইছে আমরা মূল রাজনৈতিক আইডিওলজিতে থাকি, তো মূল রাজনৈতিক আইডিওলজি আমাদের কে দেখাচ্ছে? স্বপ্নটা 5 বছর কে দেখাচ্ছে? ত্রিপুরা রাজ্যের উন্নয়নগুলো কে করছে?
বর্তমান বিজেপি সরকার এখানে রয়েছে, তাইলে ডক্টর মানিক শাহ আমাদের মুখ্যমন্ত্রী রয়েছেন, ওনার যে স্পষ্ট কথা বা আমাদের যে এই দলের যে পার্টির যে প্রেসিডেন্টরা রয়েছেন, ওনারা যেভাবে প্রত্যক্ষভাবে মানে আইডিওলজিটাকে মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, এই যে প্রচার প্রসার করে মানুষ, সাধারণ যে মানুষগুলো রয়েছে এরা কিন্তু শিক্ষিত এখন, এরা বুঝে গেছে আমার দরকার নেই এসব কিছুর, ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির দরকার নেই, এবং সবগুলো যে একটা মানে মিথ্যা প্রপাগান্ডা চলছে এটা কিন্তু মানুষ আগের তুলনায় অনেক বেশি বুঝে গেছে, সেই সময়টা এখন আর নেই। সুতরাং মানুষ চাইছে জাতীয় দলের সঙ্গে আমরা একত্রে থাকি। ওকে ননি স্যার, এই যে প্রার্থী তালিকা ঘোষণার পর মথার অন্দরে যে বিদ্রোহ দেখা গেল, মানে এবং যেভাবে বড় বড় নেতারা বিজেপিতে যোগ দিলেন, আপনি বলছিলেন যে অনেক কর্মী সমর্থকরা নীরবে সিপিআইএম এর দিকেও বা সিপিএম এর দিকেও গেছে, এখন এটা কি কেবল টিকিট না পাওয়ার ক্ষোভ, নাকি মথা সুপ্রিমোর যে থানসার স্লোগান এর ওপর থেকে মানুষের মানে জনজাতির মানুষের একটা বিশ্বাসই উঠে যাচ্ছে, আস্থাই আর নেই সেটার উপর? ত্রিপুরার যে থানসা বলতে আপনি যদি কয়েকশো বছরের ইতিহাস যদি পর্যালোচনা করেন, এই রাজ পরিবারের আগে কি এখানে মানুষ জনবসতি ছিল না? এখানে রাজতন্ত্র ছিল না? ত্রিপুরার এই মানিক্য রাজারা আসার আগে তাহলে ঊনকোটি কারা করলো, পিলাক কারা করলো, বক্সনগর কারা করলো? এটা কি জঙ্গল ছিল নাকি? বরং এই অঞ্চলগুলোর একটা অংশ এরা জঙ্গলই বানিয়েছে। পলিটিক্যাল এজেন্ট এসে যখন দেখলেন যে এখানে বিশাল বড় একটা প্রত্নতাত্ত্বিক আছে, শৈব তীর্থক্ষেত্র ছিল ঊনকোটি, তো এই অঞ্চলটা তো বিশাল অঞ্চল ছিল, দক্ষিণ পূর্ব এশিয়ার থেকে এখানে মানুষ আসতো। তো আপনি ইতিহাস না জেনে বললেন যে আপনি বাংলাদেশি বাংলাদেশি, কাউকে কাদের বাংলাদেশ হয়েছে কবে? 71-এ। তো ভারতবর্ষ ভাগ হয়েছে কবে? 1947-এ। ত্রিপুরার ভারত ভুক্তি হয়েছে কবে? 1949-এ। তো আপনি এই যে পুরনো যে ইতিহাস, এই ইতিহাসগুলো আপনি টানবেন না, আপনি না জেনে আপনি কতগুলো কথা বলে দিচ্ছেন এখানে জাতিবিদ্বেষ সৃষ্টি করার জন্য। তো এখানে যে দেখা গেছে কি যে এই যে উন্নয়নের যে ব্যাপারটা, উন্নয়নের ব্যাপারটা তো এখানে আপনি যদি ট্রাইবেলদের উন্নয়নই চাইতেন, তাইলে ত্রিপুরা রাজ্যের ইতিহাস যদি উপজাতিদের এখানকার যে অবস্থা, বাঙালিরা আসার পরে তাদের আর্থসামাজিক অবস্থা, শিক্ষা সংস্কৃতির কিভাবে পরিবর্তন ঘটেছে, আপনি বিশ্বাস করবেন না যে কত কত বাঙালি ওইখান থেকে এসে পাহাড়ে যে স্কুলগুলি যে খুলেছিল সরকার, রাজন্য আমলেও কিছু স্কুল খুলতে বাধ্য হয়েছিল জনশিক্ষা আন্দোলনের চাপে, বাঙালির টিচাররা সেখান থেকে এসে 5 টাকা 10 টাকা বেতনে তারা চাকরি করতো, শিক্ষা বিস্তার করত। এখানে যথেষ্ট অবদান আছে। আপনি শুধুমাত্র গোলাঘাটির একটা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে আপনি ব্যাপারটা বিশ্লেষণ করলে হবে না। এখানে থানসা মানে উপজাতি বাঙালি, অর্থাৎ উপজাতি নন উপজাতির মিলনটাই হলো থানসা। তাইলে আপনার থানসাই যদি হতো, রাত 10টার সময় আপনি তড়িৎ চাকমার বাড়িতে গিয়ে সে কোয়ার্টারে তাকে বাধ্য করতেন না, পরে তার বাড়িতে মানে তালা টালা দেওয়া যে কতগুলি ঘটনা ঘটেছে সেটা হতো না। যদি তাই হতো তাহলে এখন উপজাতিরা মানে বিভিন্ন উপজাতিদের মধ্যে এখানে 19টা গোষ্ঠী আছে, আপনি শুধু 1-2টোকে নিয়ে নিলে হবে না, সবাইকে নিয়ে আপনার চলতে হবে। তাহলে এটা কোথায়? এখানে থানসা বলতে বা উন্নয়ন বলতে এখানে আপনি হবে না, ত্রিপুরাতে পারবেন না আপনি বিচ্ছিন্ন করতে, বাঙালির থেকে ট্রাইবেলকে বিচ্ছিন্ন করতে, ট্রাইবেল থেকে বাঙালিকে বিচ্ছিন্ন করতে, বাঙালিরাও পারবে না। বাঙালিদের মধ্যেও যদি কেউ মনে করেন বিচ্ছিন্নতাবাদী কথাবার্তা বলে থাকেন, সেটাও পারবে না, তারাও পারবে না, ওনারাও পারবে না। উনি তো জনগণ সতর্ক, জনগণ সতর্ক। এবং এই যে তীব্রমতা যিনি সুপ্রিমো, উনি ওনার সর্বস্ব মানে শক্তি নিয়োগ করেছেন এখানে উপজাতি এবং জাতির মধ্যে বিদ্বেষের বিষ ছড়ানোর জন্য। এহেন প্রক্রিয়া উনি এহেন স্লোগান উনি বাদ দেননি। এখন কি বলছেন? বলছেন বিজেপি ট্রাইবেল বিরোধী। তো এতদিন তুমি কি ছিলে, কোথায় ছিলে? উপজাতি বিরোধী যদি হয়ে থাকে তার সঙ্গে তুমি ঘর করলে কেন এত বছর ধরে? 5-6 বছর বা 7 বছর এখনো ঘর করছে। এখন তুমি ঘর করছো, এখন বিরোধটা এডিসিতে বিরোধ করে রাজ্যের বিধানসভায় বসে কিন্তু নীতি নির্ধারণ করবে। হ্যাঁ, তুমি এখন বলছো যে এরা, আমি ওই সোশ্যাল মিডিয়াতে বক্তৃতা দেখলাম আর কি, সেগুলি বা পত্র পত্রিকায় কিছু দেখা যায় না। এডিসিতে বিরোধ করলো, এডিসিতে এই ধরনের কথা বললো, কিন্তু বিধানসভায় বসে কিন্তু নীতি নির্ধারণ বা জনজাতিদের নীতি নির্ধারণ কিন্তু একই করছে। কালকেই বোধহয় একটা বক্তব্য আমি দেখলাম যে একজন উপজাতি সিপিএম থেকে এসে বলে এখন বিজেপির নেতা হয়ে বিজেপির বিরুদ্ধে কথা বলছে, ওই লোকটার গায়ে রং চড়াবার। আমার মনে হয় মানে ইনডাইরেক্টলি বিকাশ দেব বর্মা এরকম কাউকে ইঙ্গিত করার চেষ্টা করছে। গৌতম স্যার, এই যে আপনার কি মনে হয় বিষয়টাতে, মানে এখন এই যে পরিচয় রাজনীতি হোক বা যেটাই হোক, বা এখন এই যে থানসার কথা বলে যে মানুষকে একটা আবেগে নিয়ে গিয়ে
উন্নয়নটা পেছনের সারিতে চলে যাচ্ছে, সেটা আদৌ কি মানে থানসা হচ্ছে এখানটায়? হচ্ছেও না, হবেও না। এগুলো মানে নিজের অস্তিত্বটাকে টিকিয়ে রাখার জন্য। এই যে বলছে 300 জন আমার 28টি আসন, আমার 300 জন প্রত্যাশী ছিলেন এখানে মানে ত্রিপুরা মোথার, আমি সবাইকে দিতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। তার মানে কি দলটার নীতি আদর্শ কোথায় গেল যে 28টি আসনের জন্য 300 জন প্রার্থী প্রত্যাশী হয়ে যায়? এক, উনি বলছেন আমার সাথে জোটের জন্য চাপ ছিল, অনেক চাপ হয়েছে। কে মানে ভেতর থেকে ওনাকে কে চাপ দিয়েছে, বাইরে থেকে ওনাকে কে চাপ দিয়েছে, এগুলো আবেগী এই কথাগুলো কি কতটা মানুষ প্রভাবিত? এগুলো এখন আবেগ দিয়ে চাইছে নিজের অস্তিত্বটাকে টিকিয়ে রাখার জন্য। আর এটা তো আমরা শুরুতেই বারবার বলছি যে ওই যে ব্যক্তিকেন্দ্রিক যে রাজনীতির যে যুগটা, সেটা ধীরে 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 শেষ হয়ে গেছে। আর আমাদের দুর্ভাগ্য বলবো 1980 সালের যে দাঙ্গা, জাতি দাঙ্গা যেটা হয়েছে, সেই দাঙ্গা আর ত্রিপুরা রাজ্যে কখনো হবে না। তখন একটা পরিস্থিতি ছিল, তখন শিক্ষা ছিল না, উন্নয়ন ছিল না, রাস্তাঘাট ছিল না, মানুষকে যেভাবে বুঝিয়েছে সেভাবে মানুষ বুঝেছে, মানুষকে খেপিয়ে দিয়েছে, উপজাতি বাঙালিদের মধ্যে একটা দাঙ্গা হয়েছে, সেটাই শুরু এবং সেটাই শেষ। সেটা আর কখনোই হবে না। বারবার যেমন আজকে 5 বছর 7 বছর 10 বছর ধরে আমরা যদি দেখি, প্রতিনিয়ত কিন্তু এটা চলছিল বিভিন্ন জায়গায়, লিপি নিয়ে মানে কোন লিপিতে ককবরক হবে, কখনো আমি মালিক দাবি করেছে, মানে বিভিন্নভাবে মানুষকে যে বিভিন্নভাবে উত্তেজিত করার যে চেষ্টা করেছে। মানুষ এখন ওই যেটা আমরা বারবার বলছি যে মানুষ এখনকার সময়ের মানুষ কিন্তু আধুনিক বিশ্বের সঙ্গে ওরা একত্রিত হয়ে গেছে। তো এই বিশ্ব রাজনীতির মধ্যে এগুলো ব্যক্তিগত যে লাভালাভ, আমরা যদি সারা ভারতবর্ষ দেখি বা আমরা যদি সদ্য যেটা আমাদের এই বাংলাদেশের সঙ্গে, আমরা আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে যেটা দেখেছি, এই যে সাময়িক যে 1.5 বছর যে ইউনিট সরকার রয়েছে, এই ইউনিট সরকার সম্বন্ধে প্রতিনিয়ত বাংলাদেশের টিভি চ্যানেলগুলো প্রত্যক্ষভাবে সরাসরি যেভাবে বলছে, এবং সাধারণ লোক থেকে অসাধারণ লোক যাদেরকে আমরা মনে করি, প্রত্যেকের মুখে বক্তব্য হলো একটা যে আমাদের 50 বছর পিছিয়ে দিয়েছে। এটা রিক্সাওয়ালা পর্যন্ত বলছে আমাদেরকে 50 বছর পিছিয়ে দিয়েছে। তার মানে মানুষ এখন সচেতন। আমি ওই কথাটাই বলছি যে এখন ওই দেশের মানুষ যেমন সচেতন, ঠিক আমাদের রাজ্যের মানুষরা অসম্ভব সচেতন। বিশেষ করে সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে সচেতন নাগরিক হলো ত্রিপুরা রাজ্যের জনগণ। ছোট্ট একটা রাজ্য, সবাই সবকিছু জানে, সবাই সবকিছু খুব কাছে থেকে পেয়ে যায়, সুযোগ সুবিধা, লিডারশিপ কে আছে না আছে। আর এখানে যে যেমন 300 জন ক্যান্ডিডেট ছিল, উনি 28 জন দিতে পারেননি, এগুলো হলো শুধু সুবিধাভোগী লোক। আজকে কেউ সিপিএম থেকে বিজেপিতে আসছে, কেউ বিজেপি থেকে সিপিএম এ যাচ্ছে, এগুলো আর একটা রাজনৈতিক চাল। যেমন অনেক সময় আমাদের বর্তমান যে সিপিএম দল রয়েছে, এরা অনেক সময় কিছু সুরসুরি দিচ্ছে ওদের জায়গা তৈরি করার জন্য, কারণ ওরা অনেকদিন ক্ষমতা ভোগ করেছে। ওনাদের একটা অহংকার ছিল 20টা আগে আমাদের বিধানসভা ভোটে এডিসি আমাদের। এই অহংকারগুলো ওদের মানে অল্প সময়ের মধ্যে কিন্তু ধ্বংস হয়ে গেছে। ওনাদের সংগঠনটাও কিন্তু আগের মতো নেই। দেখে সিপিএম এর কথা বললেন, বিরোধী দল হিসেবে সিপিএম এরও জমি পুনরুদ্ধার হবার একটা জল্পনা চলছে, চেষ্টা চলছে। একটা চেষ্টা তো অবশ্যই ওনারা করছেন, জল্পনা চলছে যে ওনারাও এবার আসন পেতে পারেন, যেটা গতবার একদম শূন্য হয়ে গেছিলেন। সেই জায়গাটা কি মনে করেন? আমার মনে হয় ওনারা ওনাদের একটা চেষ্টা করবেই, কিন্তু দীর্ঘদিন ওরা শাসন করেছে। ওরা শাসন করে যে উন্নয়নটা করেছে, যে উন্নয়নটা আরো করতে পারতো, যেহেতু তাদের ভিতরে একটা ক্যাডার বেস পার্টি, আমরা সবসময় বলতাম একটা ইনস্ট্রাকশন আগরতলা থেকে গেলে সেই ইনস্ট্রাকশনটাই প্রতিফলিত হতো। তাইলে ওদের ইনস্ট্রাকশন সঠিকভাবে মানে করতে গেলেও ইচ্ছা করলে আরো অনেক বেশি উন্নয়ন করতে পারত। ওনারা সঠিকভাবে করেনি। সেই ট্রাইবেলকে বিভিন্ন কিছু দেখিয়ে 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 লালিপপ দেখিয়ে দেখিয়ে আলটিমেট উন্নয়ন হয়নি। ওনারা বুঝেছেন, বুঝার জন্যই আমরা 2018 সালে দেখেছি কি পুরো পাল্টে গেছে। তাহলে কেন গেছে? তার মানে কি ওদের জমি মাটির তলে জমি নেই। এখন ওরা পুনরুদ্ধারের চেষ্টা করছে, ভিতরে ভিতরে কিছু লোক যাচ্ছে। আমার মনে হয় না খুব বেশি ওনারা এখানে কাজ করতে পারবেন। ওরা যেহেতু একটা প্রক্রিয়ার মধ্যে রয়েছেন, ইলেকশনে ওরা চাইবে, যেহেতু দীর্ঘকাল ওরা শাসন ক্ষমতায় ছিল, ওনারা চাইবেন অন্তত আমাদের কিছুটা ইজ্জত রক্ষা হোক, কয়েকটা সিট হলো আমরা যাতে পাই, তার জন্য তারা কিন্তু খুব কাজ করছে। ওকে, আসবো আপনার কাছে। রনি স্যার, এই যে 2023-এর নির্বাচনে কংগ্রেস ও বামফ্রন্ট গণতন্ত্র বাঁচানোর দোহাই দিয়ে যে মানে জোট গড়েছে, 2026-এর এডিসি নির্বাচনে সেই অরসায়ন কিন্তু এখন উবে গেল। এখন এই বিভাজন কি পরোক্ষভাবে অন্যদের মানে খুমলুঙে মানে দখল করার বা খুমলুঙের রাস্তা প্রশস্ত করার
সুযোগ করে দিল? সুযোগ কাকে করে দিল? এখন এই যে বিরোধী ভোট, অনেকে বলছেন যে বিরোধী ভোট, না এটা তো আমি একটা কথা বলি, কংগ্রেসের সাথে বামপন্থীদের বা বিশেষ করে সিপিএম এর যে অ্যালায়েন্সটা যেটা ছিল, এটা উপরে উপরে হলেও নিচের তলার মানুষ কিন্তু সেটা কর্মীরা কিন্তু মেনে নেয়নি, বিশেষ করে কংগ্রেসের কর্মীরা তো মেনে নেয়নি। এটা পরীক্ষিত প্রমাণ হয়ে ওয়েস্ট বেঙ্গলের বিধানসভা নির্বাচনেও কিন্তু এবার সেখানে তাদের কাছে অ্যালাইন্ড হয়নি। এবং কেরলে গিয়ে দেখেন বিজেপি যে কংগ্রেসের যারা নেতৃত্ব তারা সিপিএম এর বিরুদ্ধে নানাভাবে কথাবার্তা বলছেন। এটা এই যে একটা জোট, একদম আদর্শগত পরস্পর বিরোধী একটা শক্তি, দুটো শক্তি আমি বলবো। বামপন্থীদের একটা মতাদর্শ আছে, একটা কিছু আছে, তো সেই ক্ষেত্রে গিয়ে এখানে করাটা এটা দীর্ঘস্থায়ী যে হবে না এটা পরিষ্কার প্রমাণিত হচ্ছে। এবং আমি যা সারা ভারতবর্ষের এখন রাজনৈতিক যে গতি প্রকৃতি দেখছি, কংগ্রেসের সাথে সিপিএম এর যে আবার কোনো সময় মানে ইমিডিয়েটলি যে আবার কিছু একটা হবে, আমার মনে হয় সেটাও আর হচ্ছে না। তো এটার কিন্তু একটা ভালো দিক আছে, আবার খারাপ দিকও আছে। এখানে গণতন্ত্রে শতপুষ্প বিকশিত হবে, পরিষ্কার কথা। কংগ্রেস তার কর্মসূচি মোতাবেক কংগ্রেস তার দলের মানুষের কাছে যাবে, বামপন্থীরা তাদের মতাদর্শগত আদর্শ নিয়ে তারা জনগণের কাছে যাবে, বিজেপি তার মতাদর্শগত দিক দিয়ে জনগণের কাছে যাবে। এটার মধ্যে আমি কোনো দোষের কিছু দেখছি না, কারণ প্রত্যেকে যার যার মতাদর্শের ভিত্তিতে তার জনগণকে সংগঠিত করবে, তার মতাদর্শ প্রচার করবে, জনগণ কতদূর গ্রহণ করবে বর্জন করবে সেটা হচ্ছে তাদের নিজস্ব ব্যাপার। তো এই ক্ষেত্রে আমার মনে হয় না এটা কারো ক্ষেত্রে সুবিধা হবে, কারো ক্ষেত্রে অসুবিধা হবে। যে যতটা ভোট কিনতে পারে মানে যতটা ভোটের কাছে যেতে পারে, ভোটারের কাছে যেতে পারে সেটা। তবে আমার এখানে আমার একটা অবজারভেশন আছে, যারা ডোল দেয় ভোটারদেরকে টাকা দিয়ে বা কিছু দিয়ে যারা ভোট টানার চেষ্টা করে, আমার আবেদন থাকবে আর কি, অথবা জাতিগত সুরসুরি দিয়ে অথবা ভোটে রিগিং করে ক্ষমতা দখল করতে চায়, সে যে মতাদর্শেরই হোক, আমার মনে হয় জনগণ তাদেরকে বর্জন করা উচিত। আর একটা কথা যেটা ওই যে রাজা যেটা বলছিলেন যে আমার 300 জন দাবিদার তারপরে চলে গেছে, এটা ঠুনকু কথাবার্তা। এখন নিজের দলের ঐক্য রক্ষা করতে পারছেন না, ওনার আচার আচরণ কি কর্মীদের মধ্যে আমি সবকিছু আমি, ওনার যখন আমি বক্তব্য কোনো শুনি যে এই রঞ্জিতকে কে এমএলএ বানিয়েছে আমি, এই কি জানি মেবার জমাতিয়া না কি জানি আছে তাকে কে মন্ত্রী বানিয়েছে আমি, ওই মাঝে মাঝে বলে জিতেন চৌধুরীকে কে পাশ করিয়েছে আমি, তো এই ত্রিপুরাতে বিজেপি সরকারকে আসতে ক্ষমতায় কে দিয়েছে আমি, মানে সব কিছুর মধ্যে আমি। আর রাজতন্ত্র মানে ত্রিপুরা রাজ্যকার আমার, এখানকার ভূমিকার আমার, সব মালিককার আমার, ত্রিপ্রাসাদের মালিককে আমি, সবকিছুর মালিককে আমি। এই যে উনি বলছেন, এটা ওই যে নেতৃত্ব যারা যাচ্ছে তারা কিন্তু হাওয়ার উপরে বেশি যাচ্ছে না, তারা কিন্তু তাদের অভিজ্ঞতা থেকেই 28টা সিট যারা যাচ্ছেন তারা কি জানে না 28টা সিট 28 জনের বেশি এখানে তো আর 56 জন করতে পারবে না। 28 জন তো 28 জনকে দিতে পারলো, মানে দিতে হবে মানে নমিনেশন। তো এরা কি জানে না তারা ফলটা কখন পাকে পড়ে, কখন যখন পাকে পেকে যায়, যখন তার বোটাতে যখন ওই যে কি একটা এনজাইম বা একটা কিছু থাকে যেটা ধরে রাখে, সেটা যখন শুকিয়ে যায় তখন টুক করে পড়ে যায়। তো এখানে পরিস্থিতির পরিপক্ক হয়েছে আগে থেকে, এখন দেখছে পারিপার্শ্বিক পরিস্থিতি এরকম, তখন তীব্রমতার লোক কারা। একসময় বিজেপির সঙ্গে গ্রাসরুটে কর্মীদের সঙ্গে সিপিএম এর যথেষ্ট ক্ল্যাশ হয়েছিল, তারা বিজেপির হাতে প্রচন্ড মার খেয়েছে, তারা গিয়ে তীব্রমতাতে আশ্রয় নিয়েছে। ঠিক আছে, তীব্রমতার অরিজিনালি কি আছে, আবার কংগ্রেসের কর্মীরা কিছু গেছে, অন্য জায়গা থেকে কিছু গেছে। তো এখন এই সমস্ত এগুলো আবার তারা তাদের অভিজ্ঞতা দিয়ে দেখছে, কেউ এখন বিজেপির দিকে যাচ্ছে, কেউ কংগ্রেসের ভোটার যে কিছু ফিরে আসবে না তা না, কিন্তু কংগ্রেসেরও কিন্তু একটা ছোট্ট বেশ আছে, 5% লড়াই এবার হওয়ার সম্ভাবনা একদম প্রবল। কারণ যেহেতু আইপিএফটিও কিন্তু 26টি আসনে লড়াই করছে, তীব্রমথা বিজেপি সিপিএম 28টি আসনে লড়াই করছে, কংগ্রেস 27টি আসনে লড়াই করছে, তাদের সহযোগী দল টিপিপি একটি আসনে লড়াই করছে। এখন আরেকটা বিষয় হচ্ছে অনুষ্ঠানের সময় এখানে আমি একটা কথা বলি, এই যে বিজেপি কংগ্রেস সিপিএম এর যে কথাটা এসছে, আমরা দীর্ঘকাল ধরে দেখেছি এটা প্রত্যেক একটা তার নিজস্ব বিচারধারা নিয়ে চলে, যেমন সিপিএম হোক কংগ্রেস হোক বিজেপি হোক, নীতি আদর্শ আলাদা। কিন্তু আমরা দেখেছি দীর্ঘকাল কংগ্রেস এবং সিপিএম এর উচ্চ পর্যায়ে যে পলিসি মেকাররা, ওরা পলিসিটা বসে বসে নিজেরা বেস করে নিয়েছে। ওরা নিজেদের স্বার্থে, ব্যক্তি স্বার্থে, দলের স্বার্থে
উপরের শ্রেণীটা কিন্তু মিক্সচার হয়ে গেছে। যেমন সমর্থকদের কথা ভাবে, কর্মী সমর্থকদের কোথায় সিপিএম এবং কংগ্রেস কখনো ভাবেনি, নাহলে এটা ভাবাই যায় না ত্রিপুরা রাজ্য বা ওয়েস্ট বেঙ্গলে যে কংগ্রেস সিপিএম একত্রিত হয়েছে। এটা কখনো কোনো গ্রাউন্ড লেভেলে যারা সাধারণ শ্রেণীর কংগ্রেস সাপোর্টার বা সাধারণ শ্রেণীর সিপিএম সাপোর্টার ওরা কখনো মেনে নেবে না। তো এটা উপরে উপরে সবসময় মিলে গেছে। তাদের আইডিওলজি যেটা ছিল কংগ্রেস বা সিপিএম এর, এটা কিন্তু সবসময় ওরা কম্প্রোমাইজ করেছে, যেটা বিজেপি করে না। বিজেপির বিচারধারা যা আছে, এই যে নাহলে 1980 থেকে 1980 সালে যদি আমরা বিজেপি পার্টিটাকে ধরি তাহলে কত বছর হলো, আর কংগ্রেস সিপিএম আজকে থেকে 1925 থেকে এগুলো চলছে। তাহলে তারা এত লং পিরিয়ডে গিয়ে ওদের নিজেদের খর্ব করে দিয়েছে ক্ষমতাটা। আর বিজেপি কিন্তু ধীরে ধীরে উত্থান হচ্ছে। কেন হচ্ছে? কারণ তারা বিচারধারা থেকে সরে না। এই যে একটা নির্দিষ্ট, যেমন এটা আমি যদি বলি আজকের দিনে যে ত্রিপুরা রাজ্যে যেটা চলছে, ওনারা ওনাদের গ্রাউন্ড লেভেলটা দেখছে। এই যে একত্রিত হয়নি, এটাও কিন্তু পলিসিগত একটা খেলা। হ্যাঁ, আমি আমার শক্তিটা কি, এই যেমন সিপিএম অনেক সময় এই সত্তাটা কিন্তু দেখতে পারতো। গ্রামীণ যে ইলেকশন গুলো হতো, পঞ্চায়েত ইলেকশন গুলো হতো, সেম বিধানসভা ইলেকশনে সিপিএম যা করতো ঠিক পঞ্চায়েত গুলো তো তা করতো। ওরা গ্রাউন্ড লেভেল কখনো টেস্ট করেনি। আজকে আমি বলবো কি, বিজেপি ওই জায়গাটা করে, মাঝে মাঝে দেখছে যে আমার কি হয় দেখি না, গ্রাউন্ড লেভেল মানুষ কি চায়। তাহলে মানুষ যেটা চায়, মানুষের সঙ্গে ওরা চলতে চায়। তাহলে এই যে বিচারধারা, এই বিচারধারা থেকে নরেনি বিজেপি দল, আমার কাছে মনে হয়। একটা শেষ প্রশ্ন, অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। মানে এই যে বিভিন্ন ইস্যুগুলো নিয়ে আপনারা আলোচনা করছেন, পরিচয়ের রাজনীতি হোক, উন্নয়ন হোক, এখন এই ইস্যুগুলো মানে ভোটারদের মানে কতটা প্রভাবিত করছে, এবং আগামী 5 বছরে কোনো বাস্তব পরিবর্তন কি আশা করেন, মানে বা সেটা সম্ভব বলে দেখছেন, এবং কিভাবে, যদি হয়ে থাকে তাহলে কিভাবে? কোন পরিবর্তন? মানে আগামী 5 বছর যে এই মুহূর্তে এডিসির যে পরিবেশ, যেখানে বলা হচ্ছে যে দুর্নীতি হয়েছে, কোনো ধরনের উন্নয়ন হয়নি, এখন তাহলে আগামী 5 বছরে কি কোনো পরিবর্তন আশা করছেন, যে কোনো দলই আসুক? না, এবার নির্বাচনে তো আমার মনে হয় না যে তীব্রমতা দল ক্ষমতায় আসতে পারবে। এখানে বিজেপি রাজ্য দল হিসাবে তার একটা সম্ভাবনা আছে। সিপিএম এরও যদি ভোট প্রক্রিয়া ঠিক থাকে, সিপিএম এরও কিন্তু কিছু সিট পাবে বা একটা কিছু করার তাদেরও একটা গতি প্রকৃতি আছে। আমার তো মনে হয় না তীব্রমতা এখন এরা লোক সমাগম একটা জিনিস, ভোটের বাক্সে প্রতিফলন হচ্ছে আরেকটা জিনিস। এই দুটো কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে। তাহলে দেখা এই দুটো ব্যাপারে কিন্তু একটা গ্রাউন্ড লেভেল যে একটা সিচুয়েশন আছে সেটা কিন্তু আমাদের নজরে রাখতে হবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় তীব্রমতা ত্রিপুরা রাজ্যের এডিসি নির্বাচনে সেটা আসতে পারবে না। আর এটা না আসতে পারলে যে আগামী 5 বছরে আর কি 5 বছরে গেলে পরে এখন তীব্রমতার উপর যে বিজেপির যে নির্ভরতাটা, সেটা আমার মনে কমে যাবে, সেটা হয়তো বা থাকবে না। কারণ এডিসিতে যদি পাওয়ারটা না আসে, আর ট্রাইবেলদের মধ্যে একটা বিরাট অংশ যদি বুঝতে পারে যে মানে কি জানি বলে জাতীয় দলের সঙ্গে তারা থাকবে, বা এখানে বিজেপি যদি এসে বা যে কোনো কেউ যদি এসে কাজকর্ম উন্নয়ন ত্বরান্বিত হতে পারে, আমরা হতে পারে যে কোনো জাতীয় দল এলে পরে উন্নয়ন ত্বরান্বিত হতে পারে। এখন বিজেপির তীব্রমতা বলছেন ত্রিপুরার যে উপজাতি মুখ্যমন্ত্রীর দরকার, সুসুইটা ডেঞ্জারাস কিন্তু। তো উপজাতি যদি এডিসিতেই পারলো না কাজ করতে, আর রাজ্যের এলে পরে উনি যদি মুখ্যমন্ত্রী হন, কি উন্নয়ন হবে এটা সাধারণ মানুষ বুঝে গেছে। আরেকটা প্রশ্ন হলো যে ট্রাইবেল এরিয়াতে, এডিসি এরিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে বাঙালি ভোটার আছে, কিন্তু আমার মনে হয় না বাঙালি ভোটাররা কেউ তীব্রমতাকে ভোট দেবে। এটা কিন্তু একটা ফ্যাক্টর। ওকে, এমনিতে কি প্রেডিক্ট করছেন, মানে এই যে ফলাফল যদি হয় 2018 সালের বিধানসভা নির্বাচনের, মানে এবারের যে এডিসির ফলাফলটা কতটা প্রভাব ফেলতে পারে? না, এটা তো ফলাফলটা প্রভাব ফেলবেই। ডেমোক্রেটিক পরিস্থিতি থাকলে কংগ্রেস বা বিজেপি আর বা সিপিএম তারা কিন্তু মাঠে আছে, তারাও কিন্তু কাজ করছে। যদি কাজ করতে দেওয়া হয়, ডেমোক্রেটিক সিস্টেম যদি বজায় থাকে, তাহলে তাদেরও আগামী বিধানসভা নির্বাচনে কিন্তু একটা হবে, উপজাতি ভিত্তিক যে দল এরা কর্নার হয়ে যাবে। ওকে, গৌতম স্যার, আপনার কি মনে হয় আগামী 5 বছরে উন্নয়ন, পাহাড়ের উন্নয়ন কতটা ত্বরান্বিত হতে পারে এই নির্বাচনের পর? পাহাড়ের উন্নয়ন হবেই, কারণ উন্নয়ন তো করছে কি ভারত সরকার। তার সিস্টেমের মধ্যে হয়তো ফেডারেল সিস্টেমের মধ্যে এসে ত্রিপুরা সরকারকে আসে, তাহলে যেহেতু ভারত সরকার চাইছে নর্থ ইস্টার্ন রিজনকে আলাদা একটা ভূমিতে নিয়ে যাওয়ার, আলাদা একটা দৃষ্টিকোণে দেখছে, তাহলে নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে প্রচুর সম্পদ রয়েছে। তো সেন্ট্রাল গভর্নমেন্ট চাইছে রাজ্যগুলোর উন্নতি এবং এডিসি গুলোকে উন্নতি করা, জনজাতিদেরকে উন্নতি করা। ওই ক্ষেত্রে আমার মনে হয় যেহেতু সর্বভারতীয় একটা দল রয়েছে, ভারতবর্ষে একটা শক্ত মানে প্রধানমন্ত্রী রয়েছেন, উনি চাইছেন যে দেশটাকে উন্নতি করা। আজকে আমরা বিশ্ব রাজনীতিতে দেখলেও দেখি যে ভারতবর্ষ আজকে অনেক বেশি
উন্নয়নের জায়গাতে রয়েছে এবং একটা স্ট্যান্ড দিয়ে থাকে যে কোনো কিছু নিলে ভারত সরকার আজকে যদি কোনো একটা কিছু এই বিশ্ব যুদ্ধের মধ্যে যে চলছে এখন এর মধ্যেও কিন্তু ভারত সরকারের একটা বিশাল ভূমিকা রয়েছে। সেই হিসাবে আমার কাছে মনে হয় আগামী 5 বছর ত্রিপুরা রাজ্যের এডিসি ভিলেজ প্রচুর পরিমাণে উন্নতি হবে এবং গ্রাম বাংলার যা চাহিদা, মানে জনজাতিদের যা চাহিদা, সেই চাহিদা পূরণ করার জন্য যা যা করণীয় এটা করবেই। সুতরাং উন্নয়ন হবেই। ওকে, এক কথায় উত্তর চাইবো, একদম শেষ প্রশ্ন, এক কথায় উত্তর। পরিবর্তন না প্রত্যাবর্তন, কি প্রেডিক্ট করছেন? পরিবর্তন। এখন এটা পরিবর্তন প্রত্যাবর্তন এক কথায় তো মানে গভর্নমেন্ট যেভাবে আছে না, মানে এডিসি তে পরিবর্তন না প্রত্যাবর্তন দেখছেন? পরিবর্তন হয়ে যাবে। ওকে, দুজনেই বলছেন পরিবর্তন হবে। অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকে সঙ্গে থাকার জন্য। প্রেডিকশন দুজনেরই। আমাদের আজকের যারা গেস্ট, আজকের যারা অতিথি, আজকের যারা বক্তা, ওনারা দুজনই বললেন যে এডিসি তে পরিবর্তন হওয়া এবার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। দর্শক বন্ধুরা, রাজনীতি যাই হোক, যেমনই হোক, শেষ পর্যন্ত মানুষ কি পাচ্ছে সেটাই কিন্তু আসল প্রশ্ন। উন্নয়ন কি কাগজে কলমে সীমাবদ্ধ, নাকি তা বাস্তবে মানুষের জীবনে পৌঁছাচ্ছে, সেটা গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের ফল যাই হোক, মানুষের প্রত্যাশা একটাই, বাস্তব উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন এবং এমন এক শাসন ব্যবস্থা যা বিভাজন নয় বরং সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার পথ দেখায়। তাই পাহাড়ের মানুষ এবার কি সিদ্ধান্ত নেবেন সেটাই এখন দেখার। সঙ্গে থাকুন। দেশ, দুনিয়া ও রাজ্যের সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।